السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও করার মূল কারণ আমার ব্যক্তি না, কারণ আমি নিজেকে এমন কোনো ব্যক্তি ভাবি না যে আমার কোনো পারিবারিক ইস্যু বা আমার কোনো ব্যক্তিগত জিনিস আমাকে ফেসবুকে আনতে হবে, কথা বলতে হবে। কিন্তু দীর্ঘদিনের একটা ঝামেলাটা যখন এই পর্যায়ে চলে গেছে যে এখানে মূলত আমি তালহা বলে কথা না, এখানে মূলত একটা আলেম হিসাবে, একটা মুফতি হিসাবে একজনকে কটাক্ষ করা হচ্ছে, দিনের একজন মুখপাত্রকে কেমন যেন বদনাম করার একটা পরিকল্পনায় যখন ফেসবুকে মাঠে নামা হয়েছে, তো যাতে করে আমাদের কওমি অঙ্গন উলামা একরাম যাতে এই অপবাদ থেকে মাহফুজ হয়, সত্য ঘটনা উপস্থাপন করার মাধ্যমে এই ধরনের নারীবাদীদের ষড়যন্ত্র থেকে উলামা একরাম যাতে বাঁচতে পারে, সঠিক ঘটনা জানতে পারে, সেই জন্যই মূলত আমার এই সংক্ষিপ্ত ভিডিও করা। বাকি যদি আমার পার্সোনাল, আমাকে গালি দেওয়া, আমাকে কটাক্ষ করা হচ্ছে, এটাকে প্রোটেক্ট করার জন্য আমি ভিডিওতে আসবো, এই ধরনের টেন্ডেন্সি আমার ছিল না, বা আমি এটাকে মনেও করি না গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে যে আমি সংক্ষেপেই বলবো যে আমি একটা হাদিস একটু আগে আপনাদের সামনে পেশ করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক মানে যে ব্যক্তি কোনো বান্দার কোনো ধরনের অপরাধ বা যে কোনো বিষয় গোপন করে, আল্লাহ পাক কিয়ামতের দিন দুনিয়া এবং আখিরাতে তার বিষয়গুলো আল্লাহ পাক গোপন রাখেন। আর সেক্ষেত্রে সেই বান্দা যদি আমার সাথে সম্পর্কে স্ত্রী হয়, সেখানে তো ব্যাপারটা আরও বেশি সেন্সিটিভ হয়ে যায়। তো সেই সব দিকে লক্ষ্য করেই মূলত আমার চুপ থাকা ছিল, এবং আমি এটা যেহেতু বিভিন্নভাবে সমাধানের জন্য অন্যভাবে চেষ্টা করা হচ্ছিল, তো যেহেতু সে এটাকে ব্যাপকভাবে আনছে এবং এটাকে উলামা একরামকে কটাক্ষ করার একটা পুঁজি বানাচ্ছে, এই জন্য মুখ খুলতেই হয়। তো সংক্ষেপেই সবগুলো বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমার সাথে তার বিয়ে, তো আমি তার লাইফে, আমার কাছে সে প্রথম আমার লাইফে, বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ। আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি, বা তার এক্সপিরিয়েন্স আছে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কি, কারণ তার কাছে আমি নতুন না। আর এই আমার সাথে আজকে যে মুআমালাটা হয়েছে, এই মুআমালাটা এমন না যে নতুন। আপনি তার আগের হিস্ট্রিগুলোতে এই সেম মামলা, সেম অভিযোগ, সেম সব কিছু মামলা কি হচ্ছে, নারীদের আসেই দুইটা পুঁজি, যে একটা হচ্ছে তাকে অত্যাচার করা হয়, যৌতুক, আরেকটা হচ্ছে যে তার পুরুষের চরিত্র খারাপ। এই দুইটা পুঁজি ছাড়া আসলে পুঁজিই নেই। পূর্ববর্তী এবং মানুষ যে রুবেলের ঘটনাটা জানে, ব্যাপারটা এমন না যে রুবেলের পরেও তার আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে হয়তো আলেম ছিল না কিন্তু দিনদার ছিল, সেখানেও সেই স্বামীর সাথে একই ধরনের আচরণ। এরপরে আমার সাথে যখন বিয়ে, আমি আসলে পড়ালেখার ক্ষেত্রে আমি দেশের বাইরে ছিলাম দীর্ঘ 7 বছরের মতো, দারুল উলুম দেওবন্দে পড়ার পরে এরপরে আমি সাউথ আফ্রিকা চলে যাই, সেখানে ইফতা কমপ্লিট করে। আমার এই মেয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই, সে কোন মুভি করে কি করে দেখিও নাই কখনো। আমি দেশে আসার পরে আমার সাথে তার সম্পর্কটা যেটা হয় সেটা একটা ঘটকের মাধ্যমে, এবং সেই ঘটক তাবলিগের একজন প্রসিদ্ধ মানুষ, এবং সে যখন তার কাছে গিয়ে বলে যে সে দিনের জন্য সে সব ছেড়ে চলে আসছে, দিনের পথে চলতে চায়, তখন সে নিজের থেকে আগ্রহ করে আমার কাছে আসে যে চলেন, এরকম ব্যাপার। তার দিনের খাতিরে সে সব ছেড়ে দিয়ে চলে আসছে, এবং যেহেতু তার ইনকামগুলোও ছিল সব অবৈধ পথে কামানো, তো সেই সব কিছু বিলীন করে সে চলে আসছে। এখন তার একটু এই ধরনের একজন আলেম দরকার, এবং পাশাপাশি তার এরকম সমর্থবান আলেম দরকার, তাকে ভালো রাখতে পারে। সেই দিক থেকেই আমাকে বলে যে এরকম। আমি বললাম যে ওকে, যদি এরকম হয় যে দিনের জন্য তার কুরবানি, আমার সমস্যা নেই। তো সেই ঘটকের সাথে নিয়ে বাসায় যাওয়া হয়। এরপরে বিবাহের পরপর প্রাথমিকভাবে আমার ফ্যামিলিরা, আমার আব্বাজান যখন জীবিত ছিলেন, যদি এখনো দুনিয়া থেকে চলে গেছেন, তো ওনারা সবাই বলে যে ঠিক আছে, সে দিনের পথে আসছে, তো তাকে মিডিয়া থেকে, যেহেতু সে মুক্ত, তো সম্পূর্ণ মিডিয়া থেকে তাকে সরে যেতে বলতে হবে, সে ফেসবুক সব বন্ধ করে সে চলে যাবে, যেটাই হোক। তো তখন আমি পেশ করি, তো সে বলছে ঠিক আছে, আস্তে ধীরে এটা করতেছি। তো আমি প্রেশার দিই না, যেহেতু দিনের পথে আসছে,
এবং সে ওইভাবেই বুঝাইছে যে আমি সব কিছু, এবং সে বলতো যে আমি দিনের পথে আসার পরে সর্বপ্রথম আমার বিরুদ্ধে ছিল আমার আম্মা। কেন? কারণ আমার আম্মা তখন আমার এই ফিল্মে কাজ করার কারণে আমি যে উপার্জন করতাম সেগুলো আমার আম্মা ভোগ করতে পারতো। এখন ফিল্ম ছেড়ে দেওয়ার কারণে আমার আম্মা এটা নিয়ে প্রেশার দিচ্ছে যে কেন টাকা পাচ্ছি না, মানে এইসব তার অসহায়ত্ব বর্ণনা করে। যেটাই হোক, ওই সময় আমার জানাও ছিল না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কারণ আমাকে পেশ করা হয়েছে তার ফুল ফ্যামিলি তার এই দিনের পথে আসার বিরুদ্ধে, এবং তার আব্বা ওনারা জেনারেল মানুষ, একদমই দিনদার না। যাই হোক, তো এই যার কারণে আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে যাইও নাই, না তার আম্মার ব্যাকগ্রাউন্ড কোনো দিকে যাই নাই, যে বাস দিনের পথে আসছে। এরপরে যখন আমার ফ্যামিলি থেকে ওই সময় যখন বলা হয় যে না দিনের পথে আসছে ঠিক আছে, বাকি তারপরে তার ভিডিওগুলো রয়েছে, এই জন্য কমপ্লেন করা হয়। আমি তখন ওই সময় আমার মনে আছে আমি দুবাইতে ছিলাম, আমি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে আমি ফোন করি, এবং মানে উনি যখন এখন যিনি বাইতুল মুকাররমের খতিব সাহেব, যে হজরতকে মহাব্বত করি, হজরতের খাদেম হিসাবে নিজেকে ধন্য মনে করি, যদিও অল্প সুযোগ হয়েছিল কখনো, তো হজরতকে ফোন দিলাম, হজরত এই ব্যাপার দিনের পথে আসছে, এখন তাকে তালাক দেওয়ার জন্য আমার ফ্যামিলি থেকে বলতেছে। তখন উনি বলেন যে বাহ্যিকভাবে তো আমার জানা মতে কি, আমাকে জিজ্ঞেস করলেন সে নামাজ পড়ে, আমি বললাম জি নামাজ পড়ে। সে পর্দা করে, আমি বললাম জি পর্দা করে, তাহলে তার আর অন্য কোনো রিজন নেই, তার ভিতরে কি আছে সেটা তো আমার জানা সম্ভব না, বাহ্যিক যেটা সেই রূপটাকেই গ্রহণ করে তাকে। এরপরে আরও অনেক ওলামা একরামের সাথে আলাপ হয়, যেহেতু ওনাকে সবাই চিনি এই জন্য বলা, সেটার উপর ভিত্তি করেই আমি সংসারটা শুরু করি। এবং ওই সময় তার বাহ্যিক যে রূপটা ছিল, যে হাত মোজা তো খোলা দূরে থাক, মানে কোনোভাবেই সে বরদাস্ত করে না যে সে মানুষের সামনে যাবে কথা বলবে, যেটা সে প্রকাশ করছে সেটাই, এবং সেভাবেই সংসার শুরু হয়। এবং সেক্ষেত্রে কিছুদিন পরে, যদিও আমার ফ্যামিলি মানতেছিল না, সেক্ষেত্রে আমি ফ্যামিলিকে সেম এই টেন্ডেন্সি বলি যে দিনের ক্ষেত্রে আপনারা কমপ্লেন করতেছেন, তার দিনকে আপনারা কবুল করতে রাজি না, সেক্ষেত্রে আমি দিনের ক্ষেত্রে আমি আপনাদের এই মতামতের সাথে নাই। আপনারা যদি অন্য কোনো রিজন বলেন যে সে বদ্দিনই কাজ করতেছে, তখন আমি বলতে পারি, কিন্তু সে দিনের পথে আসছে, কিন্তু সে আগে একটা জগতে ছিল সেজন্য। তো সেক্ষেত্রে অবশ্য তাদের একটা যুক্তি ছিল যে সে দিনের পথে নাই, কিন্তু সামাজিকভাবে তো তার এই যেই কার্যকলাপ আগেরদের সাথে হয়েছে। যাই হোক, এরপরে যখন আমি কন্টিনিউ করি, তো কিছুদিন পরে কি হয় যে তার ফ্যামিলি, তার আম্মা সহ, তার আম্মার যেখানে আসেন সেই বাপ মানে বেদিনদার হওয়ার কারণে তাকে টর্চার করতেছে, তার আম্মাও দিনের পথে আসতে চায়, এরপরে তার বোনরাও দিনের পথে আসতে চায়। আমি বললাম যে ওকে ওয়েলকাম, যারা যারা আসতে চায় আলহামদুলিল্লাহ আসেন। তার আম্মা বললো যে সে বোরকা পড়তো না, তার বোনরাও বোরকা পড়তো না, তারা সবাই আমার এখানে থাকলে বোরকা পড়তে চায়, দিন মানতে চায়, ওকে আসেন। তার আম্মা আসলো, তার বোন, তার দুই বোন, তার ভাই, সব সহ আমি আমার জিম্মাদারিতে আমার বাসায় আমি তাদেরকে সবাইকে সব মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিকে শুরু করলাম। এটাই এই জন্য বলা উদ্দেশ্য, যেহেতু সে অনেকটা কমপ্লেনে বলছে যে তার টাকা সে আমার চালাচ্ছে। ভাই, সে তো তার টাকার উৎস কোথায়, সে তো ওই সব টাকা সে আমাকে বলছে হারাম, সে সব কিছু বিলীন করে আসছে শূন্য হাতে। তো তার আম্মা সহ, তার ভাই বোন সহ আমি বাসায় লালন পালন করা শুরু করলাম। এখানে একটুখানি আমি বলি যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এবং তার ব্যাকগ্রাউন্ড। আমার আব্বা সফলভাবে দুনিয়া থেকে চলে গেছেন, তার সংসার সফলভাবে উনি কাটায় দুনিয়া থেকে গেছেন। আমার বংশের মধ্যে যারা আছেন বাচ্চা ছাড়া কারোই আলহামদুলিল্লাহ সংসার ভাঙ্গার হিস্ট্রি নেই, সবাই সফলভাবে কাটায় গেছেন। জীবিত আছেন যারা, তাদেরও একই অবস্থা। কিন্তু অন্যদিকে যখন আমার সাথে ওনার আম্মা থাকতে থাকেন, একের পর এক বিভিন্ন জিনিস প্রকাশ পাইতে থাকে। অন্যদিকে ওনার আম্মার চতুর্থ বিয়ে শেষ হয়ে পঞ্চমের দিকে উনি এখন যাচ্ছেন, চতুর্থ আমার সামনে, চারটা স্বামী। যখন আমার সাথে থাকা শুরু হয়, তো তখন প্রথমে আমি জানতে চাই ভাই তোমার আব্বা কোথায়, তোমার আব্বাকে আনো না, তার আব্বা ভালো না, দেখা করা যাবে। বললাম ভাই দিনের জন্য আমি দেখা করি, আমি দাওয়াত দিব। এরপরে বলছে আব্বা, পরের আব্বা, আগের আব্বা, আমি সবাইকে ইনভলভ করতে চাই। না, প্রায় বছরখানে কিভাবে চলে যায়। এরপরে আমি আস্তে আস্তে ইনভলভ হই, তাদেরকে কথা বলি। যখন ইনভলভ হই, তখন তার আম্মার সাথে আমার এক প্রকারের শত্রুতা শুরু হয়, যে আমি কেন ইনভলভ হচ্ছি। যখন ইনভলভ হয়ে একটা পর জানতে পারি, তখন প্রত্যেকেরই একই রিপোর্ট যে এটা এই যে আজকে যে হ্যাপির যে ব্যাপারটা, এটা মূলত তার সমস্যা না, জেনেটিকভাবে তার ফ্যামিলিগত। তার আম্মার সেম সমস্যা ছিল, তার আম্মা প্রথম সংসারে তার আপন ফুফাতো ভাইয়ের সাথে সেই বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়েও দাও ব্ল্যাকমেল, বাচ্চা সংসার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, কিন্তু তাকে ছেড়ে দিতে হবে টাকা পয়সা দিয়ে।
সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল। এরপর আরেক জায়গায় সংসার করলো, সেখান থেকে 2টা বাচ্চা নিয়ে সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেল। একে একে করতে করতে 4টা আমার সামনে জানা, আর পরেরগুলো তো আমি আল্লাহ পাক ভালো জানেন। তো এরপরে যখন এরকম হলো, তাদের ক্ষেত্রে এই সেম মামলা, ওই তার স্বামীদের ক্ষেত্রে সেম মামলা, যৌতুকের মামলা এবং তাকে মারধর করা, সেম জিনিস। তা আমি যখন কথা বললাম তখন দেখলাম যে ওই মহিলার স্বভাবটাই এরকম ছিল যে সে এরকম বিয়ে করে এরপরে বাস তার থেকে একটা বড় টাকা অঙ্ক হাতায় দিবে। আর আরেকটা যে ব্যাপারটা আমি আরবিতেই বলি, যেহেতু ওলামাদের জন্য জানার উদ্দেশ্য, যে সারাকা ইয়াসরিকু যেটা আছে, এটা মানে এটার ভরপুর সিফাত বিদ্যমান। এবং তার আগের হাজবেন্ডের একই কমপ্লেন, যে একদম বন্দুকের, তার হাজবেন্ড অনেক বড় লোক ছিলেন, তার বন্দুকের লাইসেন্স পর্যন্ত বিক্রি করে দিয়েছে, এই টাইপের অবস্থা। যাই হোক, তো এরপরে আমার বাসায় থাকা অবস্থায় যখন এই ধরনের কাজগুলো হয়, তো আমার এখানে থাকার পরেও যখন আরও 2টা বিয়ে হয়, এক পর্যায়ে যখন আমি সমস্যাটা কোত্থেকে শুরু, প্রথমত যে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে খুব ভালো, বাচ্চা হওয়ার পরেই যখন সে এটাকে পুঁজি বানানো শুরু করে, এরপরে অপর দিকে আমি যখন জানতে পারি যে তার আম্মার সাংসারিক অবস্থা এমন, এবং তার আম্মার বিরুদ্ধে আমি অবস্থান নিতে থাকি। তার আম্মা প্রায় 3.5 বছরের উপরে আমার এখানে থাকছেন। এবং আশ্চর্য ব্যাপার, মানে এটা কি বলবো, যে এরা মূলত নারীবাদী, একটা বোরকা পরা নারীবাদী একটা ফ্যামিলি, ঠিক আছে। মানে এমন অবস্থায় যে পরবর্তী 2 স্বামীর ক্ষেত্রে এমন হয়েছে যে সে আরেক জায়গায় বিবাহিত অবস্থায়, ওইখানেও সে ওয়াইফ, এখানেও সে একসাথে 2 স্বামী লালন করা শুরু করলো। যখন আমি এগুলাকে আমি আস্তে আস্তে তার সাথে মোকাবেলায় গেলাম, এক পর্যায়ে সে যখন 4র্থ আরেকজনকে গ্রহণ করতেছে এবং আরেক স্বামী রেখে, আমি তখন প্রতিবাদ করি এবং এক পর্যায়ে সে আমার বাসায় থেকে সে ফাঁসিতে ঝুলতে যায় ওনার আম্মা। তখন আমি এক পর্যায়ে আমি মানে প্রচণ্ড রকমের হয়ে বলি যে ভাই, আপনি আমার বাসা থেকে এই মুহূর্তে চলে যান। আমি তাকে মানে হিট করতে চাই যে আপনি না গেলে আমি বাধ্য, বের হইতে হবে। এরপরে তাকে বের করে দেওয়া হয়। এই বিগত 1-1.5 বছর আগের ঘটনা। বের করে দেওয়ার পর থেকেই সে তার মেয়েকে দিয়ে শুরু করে, তার মেয়ের তো আগের অভিজ্ঞতা আছেই, শুরু করে একের পর এক এই ব্ল্যাকমেইলিং এবং আচরণগুলো। এই যে একটা ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে দিছে, সেই ভিডিওতে 3 বছর আগে ভিডিও, যেখানে তার মা, যে আওয়াজটা চিল্লাছে তার মা পাশে থেকে, এবং সে তালাক চাচ্ছে। সে কি করতো, বিভিন্ন সিন ক্রিয়েট করে আপনার থেকে যখনই কোনো একটা টাকা অ্যামাউন্ট উদ্ধার করবে, এরপরে আপনার কাছে সে তালাক চাবে। এবং আমি এটাও জানি যে তালাক যে চায়, এটা সম্পূর্ণ তার একটা সাজানো নাটক থাকে। ইতিপূর্বে তাকে অধিকার দেওয়া 2টা তালাক তাকে অধিকার দেওয়া হয়েছে, সে 2 তালাক সে নিচে নেওয়ার পরে আবার সে ঘুরে এসে থাকছে, তার কিন্তু এখন অনলি লাস্ট তালাক বাকি। কিন্তু যখন বাচ্চা হয়ে গেছে এবং দেখছে আমি বাচ্চার প্রতি দুর্বল, বাচ্চাকে নিয়ে আমি যখন, এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পরে যখন থেকে আমি দেখতেছি না, এইখানে আমার এই বাচ্চাকে লালন পালন করা সম্ভব না, নানির থেকে দূরে সরায় তাদের থেকে আলাদা করে এবং তার মেয়েকে আমি আলাদা করে, তখন থেকেই তার শত্রুতা শুরু। এবং এই যে তার মার যেই অভ্যাসগুলো আগে শুনছি, আমার এখানে এসে আমি তো বিয়ে করছি তার মেয়েকে, আমার তো তার মাকে পালা আমার জন্য ফরজ না কিছু না, তার মেয়ের সেম অভ্যাসগুলো শুরু হয়। আমার ব্যাংকের থেকে কার্ড নিয়ে যখন তখন, মানে ওই যে ফেসবুকে যে বুস্টিং করে, সেখান থেকে কার্ডের নাম্বার নিয়ে, এর আগে ইতিপূর্বে 13 লক্ষ টাকা নিয়ে যায়, সেটাকে নিয়ে আমি মীমাংসা করি, সেই টাকা সে পরে ফেরত না দিয়ে পরে তার একটা জমি ছিল সেটা লিখে দেয়, এরপরে আবার শুরু হয় একের পর লেনদেন। যখন এগুলো শুরু করি, তখন সে আমাকে এই বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে, যে আমি বাচ্চাকে, এই প্রায় বছর 1.5 আগে, যে আমি বাচ্চাকে নিয়ে টর্চার করি, মারামারি করি। এইভাবে সে একাধিকবার বাসায় পুলিশ আনে, একাধিকবার। যখন তখন ফোন দিলেই বাসায় পুলিশ চলে আসে, পুলিশ এসে দেখে যে ভাই ঘটনা তো উল্টা, চলে যায়। এরপরে তার শুরু হয় তার নারীবাদী যে আচরণগুলো, মানে বোরকা পড়ছে বাস এটাই, কিন্তু বোরকা পরা নারীবাদী। সে যখন আমি বলি যে আপনার আম্মা কিভাবে আমাকে এইভাবে লুকায় আছে, আরেকটা স্বামী থাকা অবস্থায় একসাথে 2 স্বামী, তার টেন্ডেন্সি সে ফেসবুকে লেখালেখি করে যে সে একাধিক বিবাহ আর কি বিবাহ সে লেখালেখি করে, প্রোগ্রাম করে। অথচ সে বলে কি যে পুরুষরা যদি তোমরা 2 বউ রাখতে পারো, একটা মেয়ে কেন পারবে না? এই হতো তার টেন্ডেন্সি। আল্লাহ মাফ করে। আমি তখন আশ্চর্য হয়ে যাই, ভাই তার মারকে নিয়ে প্রশ্ন করার কারণে তার এই টেন্ডেন্সি, এবং সে নিজেও সেই টেন্ডেন্সি ধারণ করে, আল্লাহ মাফ করুক। তো এক পর্যায়ে যখন এটা নিয়ে, এবং সে বিভিন্ন ওলামা একরামদেরকে ফোন দিয়ে মাসলা নিয়ে এটা করতে চায়, আমাকে সেই যে আজকে যে তার উকিল বলল যে আমি বাচ্চার ক্ষেত্রে সমকামী, প্রায় 1-1.5 বছর আগের থেকে সে এটা মানুষকে প্রচার করে
যে একটা বাচ্চা 3 বছরের বাচ্চা, এখন তার বয়স 4 বছর 3 মাস, তার সাথে নাকি একটা বাপ সমকারী। মাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। মানে কি ধরনের মানে মিথ্যাচার এবং নাটকীয়তা তার হইলে আল্লাহ পাক হেফাজত করেন। এবং টাকা পয়সার ক্ষেত্রে তো আল্লাহ মাফ করুক, সে যে বলে যে 50 লক্ষ টাকা তার তার পুঁজি কোথায়, তার ভিত্তি কোথায়, সে কোত্থেকে, সে তার ইনকাম ট্যাক্স, সে কোত্থেকে, সে কি টাকা পাইছে, কোত্থেকে কি। এই যে বিগত 1 মাস যাবৎ সে লিখতেছিল গৃহবন্দী। এই গৃহবন্দী ব্যাপারটার মূল কি, সে আমার বাসায় বসে থেকে সে দুনিয়ার ফেসবুকিং করতেছে, সে সব জায়গায় যোগাযোগ করতেছে। সে বলতেছে যে গৃহবন্দী কেন, কারণ বিয়ের পর থেকে তার টেন্ডেন্সি এমন যে ঠিক আছে তুমি আমার হাজবেন্ড, বাকি আমি কোথায় যাব না যাব এটা আমার অধিকার, আমি কি করব না করব সেটা আমার অধিকার, আমি কোন পুরুষের সাথে যোগাযোগ করব না করব আমার অধিকার। যে টেন্ডেন্সি মানুষের নারীবাদীর হয়, সেম টেন্ডেন্সি তার। এবং আমাদের দেশের আজকে মুসলিম দেশ মানে মুসলিম আইনে শাসিত দেশ না, মুসলমানদের দেশ। আইন কানুন তো সম্পূর্ণ ইউরোপীয় এবং হিন্দুয়ানা এবং ইউরোপিয়ানা মতাদর্শের আইন কানুন। তা না হলে আমি মানে এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার এইটা কমসে কম জানার সুযোগ হয়েছে যে আমাদের দেশের অবস্থাটা কি আসলে। নারীবাদীরা সংসারে আসলে কি হয় সেটা আমার জানার তৌফিক হয়েছে। কারণ আমি যখন দ্বারস্থ হইতাম, পুলিশদের কাছে যাইতাম, তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না, আপনার ওয়াইফ হোক আর সে হচ্ছে যখন তখন বাড়ি যেতে বাধ্য। সে চুরি করলে, আমি যখন বারবার দ্বারস্থ হইতাম, আইনগতভাবে যে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা হয় না আমাদের দেশের আইন। সে আমার এই বাচ্চাটাকে নিয়ে দিনের পরে দিন হুটহাট চলে যেত, চলে গিয়ে 1 সপ্তাহ 10 দিন কোথায় আছে আল্লাহ পাক ভালো জানে। তার বাপ মার ধারে কাছে না, তাদের কারো কোনোভাবে খবর পেতাম না। সপ্তাহ 10 দিন পরে সে ফোন দিয়ে বলতো যে ঠিক আছে আমি আসতেছি অমুক জায়গায়। বারবার এই রমজান মাসেও সে চলে গেছে 28-29 রমজানে বাচ্চাকে নিয়ে, কোন হোটেলে ছিল আল্লাহ পাক ভালো জানে, আমাকে বলো হোটেল চলে। সপ্তাহ 10 দিন সে লাগাতার তার আম্মার সাথে নিয়ে সে থাকে। তাকে আমি যখন পুলিশদের কাছে যে পুলিশ বলে যে মা বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনি বাচ্চাকে নিয়ে চলে যাবেন আপনার বিরুদ্ধে মামলা হবে। আমাদের দেশের এই আইন। নারীবাদ আমাদের দেশে কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা জানি না। একটা বাচ্চাকে, সে বাচ্চা হওয়ার পরে একটা মানুষ সে তালাক নিয়ে চলে যাবে, বাপ সেই বাচ্চার ভরণ পোষণ দিবে, বাপ খরচ দিবে, কিন্তু মার ইচ্ছায় সেই বাচ্চা কোন স্কুলে পড়বে ডিসাইড করবে মা, সে বাচ্চা কি করবে ডিসাইড করবে মা, খরচ দিবে, বাচ্চা গাধার মতো একটা বাপ খরচ দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কারণ যতবার সে পালাইছে ততবার আমি এই আইনের কাছে কিছু আইন বলছে আপনি কিছুই করার নেই এখানে। কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে গুম মামলা হয়ে যাবে, এরকম অবস্থা। এরপরে সে যেই ফেসবুকিং করতো, প্রথম কথা হচ্ছে যে দেখেন আমি ফেসবুকে লাইনের লোক না, আমার যে পরিচয় এটা ফেসবুক দিয়ে না। আমি আজকে যদি জমিয়তের কোনো খাদেম হিসেবে কোনো কাজে লেগে থাকি, এটা আমার ফেসবুকের পরিচয় না। জমিয়ত আমাকে ফেসবুক দেখে নেয় নাই। আমার অফলাইনের যে খেদমত, সেই খেদমতে আমি অফলাইন হিসেবেই গেছি। আমার ফেসবুকে আমি কোনো ভাইরাল কোনো পার্সন না। কিন্তু এই যে সে যখন এই আমার সাথে এগুলা শুরু করলো, তখন বিভিন্ন উলামা একরামকে আমি নিজে ইনভলভ করার আগে সেই ইনভলভ করতো। ওনার উলামা একরামদেরকে মানে সে তার মতো করে বিভিন্ন উপস্থাপন করতো। যখন বাসার মধ্যে তারা আসতে চাইতো যে ঠিক আছে আমরা বাসায় এসে মীমাংসা করতে চাই, তখন সে আজ পর্যন্ত কারোর সাথে সে বসতে রাজি না। তখন এক পর্যায়ে আমি বললাম যে ওকে ঠিক আছে, কি করা যায়। বিগত 1 মাস যখন সে আমার ফেসবুক সে চালায়, দেখেন তার একটা হ্যাকার গ্রুপ আছে। আমার পেজ, আমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের পেজ 2 বছরের পেজ, যেটা কিনা প্রায় 10 লাখের মতো এখানে ইনভেস্ট করা, বুস্টিং করা, সেই ফেসবুক পেজকে সে ভ্যানিশ করে দিছে। আমার আরেকটা রাজনৈতিক পেজ, সেটাকে সে ভ্যানিশ করে দিছে। সে আমার ফেসবুক আইডি যখন তখন সে হ্যাক করে, আমার মেসেজ থেকে সে মেসেজিং করে, আমার ফেসবুকে রিপ্লাই সে দেয়, আমার এখান থেকে পোস্ট সে করে। আমার তো এই ব্যাপারে নলেজই কম, এবং আমার যে বিয়ে নিয়ে সে কথা বলে তার মন গড়া সে সংখ্যা বাড়ায়, কখনো 9টা, কখনো 10টা, কখনো 12টা। পুঁজি এইটা কি, যে প্রমাণ করতে হবে যে আমি যখন উকিলদের সাথে কথা বলি তখন উকিলরা বলে যে ভাই দেশের আইন এইটাই, একটা মেয়ে স্বামীর বিরুদ্ধে গেলে 2টা অপশনে যেতে পারে। একটা হচ্ছে যে স্বামী যৌতুক চায়, অত্যাচার করে, আরেকটা হচ্ছে স্বামীর চরিত্র খারাপ। আমি কয়টা বিয়ে করছি সেটা কাগজ কলমে আছে, সেটা কাবিননামা করা আছে। সে তার মতো করে যা ইচ্ছা নাম সে ইনক্লুড করবে এবং করবে, এবং তার জানার বাহিরে আল্লাহ মাফ করুক মানে অসম্ভব, বরঞ্চ সে সাথে থেকে আর ইভেন তার পরিচিত, তার সাথে আগে সম্পৃক্ত, এবং সবকিছু কাগজ আছে। এটা সে কোর্টে, সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না। সে চাচ্ছে যে এখানে একটা মানে
একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে। কেন? তার মূল উদ্দেশ্যটা কি? যে তাকে আমি ছাড়তেছি না, সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না, অথচ আপনারা জানেন না যে তাকে দুইবার ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে। এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি, যখন তাকে আমি বলি যে আসেন শরীয়ত সম্মতভাবে আমি তোমাকে শরীয়ত দেখে বিয়ে করছি, আমি কোর্টের আইনে যাইতে রাজি না, আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না, আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না, তুমি শরীয়ত দেখে আসছো, শরীয়ত অনুযায়ী তুমি বসো, যেই ফয়সালা হবে তুমি তালাক নিয়ে তোমার মতো যাবা, তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই, আমার সাথে তোমার কোনো অভিযোগ নেই, আমি যে লেনদেন তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো, ডিসমিস করো। সে বলে যে না, আমাকে তুমি তালাক দাও, আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হবো। আমি বললাম যে ওকে ঠিক আছে। সে কি করবে? সে কথায় কথায় হুমকি দিত যে অমুক আলেম তার হাতে, অমুক আলেম, সে কথায় কথায় বলতো যে মামুনুল হক সাহেব আমার হাতের মুঠোয়। তার সাথে তার নর্মালি দিনের খাতির হোক কোনো যোগাযোগ ব্যবস্থা হবে। সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে, মামুনুল হক সাহেবকে আমি ফোন দিচ্ছি, উনি আসতেছে। আসলো, আসার পরে মামুনুল হক সাহেব আসলে এই সপ্তাহখানেক আগের কথা। বাসায় আসার পরে সে বললো যে ঠিক আছে, কিভাবে কি করা যায়। তো আসার পরে সে বললো আমি দিনের জন্য নিজেকে কুরবান করতে চাই, ওই নাটকীয়তা একই, দিনের জন্য কুরবান করতে চাই, দিন আমার দিনের জন্য আমি এই করতে চাই, সে দিন যা বলে সেটাকে মানে মানুষ বলছে ওকে তার ঠিক আছে। আমাকে প্রশ্ন করলো যে আমি তো এটার জন্যই বসে আছি। তো বলো যে ঠিক আছে, তোমরা আইনগতভাবে তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের সমাধানে আমরা বিচ্ছেদ হয়ে যাচ্ছি, আমাদের কোনো ধরনের কোনো দাবি দাবা নাই, আমরা শরীয়তের যেই আইন হয়, এবং মামুন সাহেবকে কাজী শব্দটা আমি উল্লেখ করলাম, যদি কাজী থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে, এবং শরীয়তের বাইরের যে কোর্ট কাছারি আছে, কাস্টডি মামলা আছে, এগুলোতে আমরা দ্বারস্থ হবো না, আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছেদ হবো 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে। এই কথা বলার পরে সে বললো যে আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম। মানে আমি তখন মামুন সাহেবকে বললাম যে দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে, সে ফেসবুকে মিথ্যাচার করতেছে, এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম। যাই হোক, তো যেহেতু সমাধান হয়ে গেছে, উনি কথা আগে না বাড়ে উনি চলে গেলেন বাসা থেকে। যাওয়ার পরে সে বললো যে আমাকে বলতেছে যে তুইও একটা গাধা, তোদের মামুনুল হকটা একটা গাধা, তোদের হুজুর সম্প্রদায় একটা গাধা, তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীয়ত সম্মতভাবে করতেছি, দেশের আইনে আমরা যাব না, এটা বলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে তোমাদের বিরুদ্ধে। এটা ছিল তার কথা। আমি বললাম যে ওকে, তাহলে কি করণীয়? এই করতে করতে দেখি যে সে 2 দিন পরে দেখলাম যে আমার বাসায় হাজির, কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি, দেখি যে বাসায় পুলিশ টুলিশ নিয়ে হাজির, এই যে একটা মেয়েকে নিয়ে আসছে, সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা। সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণ দিই নেই, বাচ্চাকে মারতেছি, এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি। অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে যে আমি মানুষকে দেখাবে সে তালাক চাচ্ছে, আর কেসের মামলায় সে আমাকে ফাঁসায় রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি, যৌতুকের কারণে সে চাচ্ছে না। এই তার ছিল ভিতরের পরিকল্পনা এবং বাইরের অবস্থা। আর বাসায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে, একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে, আমি বাইরে আছি, সফরে আছি, ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে। এই যে যেই মহিলাটা, এই যে মানে উকিল, জানি না ওনার উকিল ওকালতি কত রক্ষী, তার তো আইনের কোনো ভাষাও নেই, আইনের কোনো নলেজও আমার জানে, আমি তো আইনের লোক না, বাকি আমি যেটা বুঝি। সে দীর্ঘদিন যাবৎ সে আমার বাসায় আসে, লাস্টে কয়েকদিন যাবৎ আমি যখন বাসায় আসতে গেছি, বাসায় ফোন দিয়ে বলছে বাসায় দিনী বোন আছে, দিনী বোন। এই পরশুদিন যখন উনি সামনাসামনি হলেন তখন বুঝলাম যে এই দিনী বোন হচ্ছে সেই দিনী বোন। এই মহিলাটা বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে, আর তাকে দিনী বোন পরিচয় দিয়ে। এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে, সপ্তাহখানেক আগে সে আবার সে এক কাহিনী, সেই আমার কার্ডের নাম্বার চুরি করে সে 1 সপ্তাহে 8,18,000 টাকা সে উধাও করে নেয়। এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা সমাধান, তাকে টাকা দিব, টাকা দিলে সমস্যা সমাধান। যখন আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না, তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি শরীয়তসম্মতভাবে তুমি আলাদা হয়ে যাও। এই তখন থেকে সে এই মামলার দিকে শুরু করে, ফেসবুকে শুরু করে তাকে বন্দি। এবং মামুন হোসেন তাকে প্রশ্ন করে যে তোমাকে জোর করে পোস্ট করায়, কিভাবে জোর করে? একটা মানুষ যে কিনা কোর্টে যেতে পারতেছে বাসার থেকে, সে মেডিকেলে যেতে পারতেছে, সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে, আসা যাওয়া করছে, সে কিভাবে বন্দী হয়? এরপরে লাস্টের ঘটনা আমি বলি, যখন আমি পরশুদিনকার ঘটনা, আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে, দুবাই যাব,
সে যাওয়ার আগের দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দি। পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দি অবস্থায় আটকে রাখছে। পুলিশ বলে যে ভাই আপনি বন্দি কোন দিক থেকে? সে বুঝাইতে অক্ষম হয়, তার অ্যাডভোকেটও ছিল, তার অ্যাডভোকেটও বুঝাইতে অক্ষম হয়। তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসায় আসা যাওয়া করতেছেন, আপনি বন্দি কোন নাতিকতে আপনি বন্দি বলতেছেন? তখন বাধ্য হয়ে পুলিশ বলে যে ভাই আপনি যদি রিস্ক মনে করেন আপনি আপনার আম্মার বাসায় চলে যান। সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না, সে এই বাসায় থাকবে, এখানেই করবে, কিন্তু তার টাকা পয়সা, তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে, দিয়ে এরপরে তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে। আমি বললাম যে ভাই তুমি আইন গেছে, আইন থেকে তোমাকে কেন টাকা দেবেন, তোমাকে কেন টাকা দিবে? এই কাজগুলো ব্যবসা, আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাটাকে নিয়ে সে তার কথা কি যে তালাক দিলে সে আরেক জায়গায় যায়, আমার বাচ্চাটাকে নিয়ে সে আরেক জায়গায় যায় মানুষ করবে, এই করবে। এই যে বাচ্চার ছবিগুলো সে দিচ্ছে, তা আমার বাচ্চার রক্ত বের হয় 6 মাস, জন্মের 6 মাস পর থেকে লাফালাফি করলে নাকে রক্ত বেরোয়। সেই রক্তগুলোকে সে কতদিন আগের ছবি আল্লাহ পাক ভালো জানে, সে করে দিচ্ছে যে বাচ্চাকে পড়া করা হচ্ছে, বাচ্চাকে ছুরি চালা হচ্ছে। পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে আন্তরিক, এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে। এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায়, কার কার জায়গায় থাকে, কোথায় কি, এরকম আমি করলেও তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো। এই উকিল সাহেবের কথা। এই উকিল সাহেব এখানে এসে বলবো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না, অথচ জাস্ট মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব, যে কথা বলা যাবে না পুরুষদের সাথে, কোনোভাবে তাকে আটকানো যায় না, ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে, আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরুষ পার্কে নিয়ে আসবে। এটা কিভাবে সহ্য করা যায়? কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে, যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না, যে কোনো আলেমদের সাথে যোগাযোগ করবে তার মতো করে সে আমাকে মানে থ্রেড দেয়, বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেড দেয় যে অমুক আলেমের আমি এটা জানি, অমুক আলেমের সেটা জানি, অমুক আলেম আমার হাতের মুঠায়, সে ব্ল্যাকমেলিং থ্রেড দেয়। তা আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো, আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি, আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে, তুমি কি করবা করো। এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো, যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটাও ছিনিয়েছে। মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও, সে মামুন সাহেবের সমাধানটাকে সে মানে নাই, না মেনে সে আমাকে আরো বলতেছে যে আমি যা বলবো মামুন সাহেব সেটা করতে বাধ্য। কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের থ্রেট দেয় যে তুমি জানো না আমি কি জানি, আমাকে এই থ্রেটগুলো সে দেয়। এবং আজকে লাইভ করার আগ পর্যন্ত অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এড়ায় চলেন, ওইটা বলেন না সেটা বলেন না, তো আমি বলতে বাধ্য। আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যেটা আমার ব্যক্তিগত আবেগ থেকে, যে ভাই একটা মানুষ 20 বছর কওমি লাইনে আছে, হেফজু পরে 10 বছর লাগায়া, আলেম হইতে 10 বছর, এরপরে সে মুফতি হয়, এত লং টাইম সে কওমি অঙ্গনে থাকে, 30-32 বছর সে থাকে। আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বোরকা পরে, তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায়। আর যেই কওমি অঙ্গনের ছেলেটা এতগুলা বছর, আমি বলতেছি না যে কারো ক্ষেত্রে, আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কওমির ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায়, আর অপর অঙ্গনের কোনো একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না। আপনারা কোন লজিকে আপনার একটা মানুষ হুট করে বোরকা পরে আসছে, তাকে আপনারা দেখেন সে বোরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা, মানে মানে কি বলবো এটাকে, একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইভ করে সবাইকে দেখাচ্ছে, তার ইমানের উপর আপনাদের ভরসা। আর আরেকটা মানুষ সে 20 বছর পড়ালেখা করে 10 বছর কওমি অঙ্গনে থেকে, তাদের উপর মানে আপনাদের এই লজিক আসে কেমনে? আমাদের কায়েদে মোহতারাম সাহেব, আমি মানে ওনার এক সাক্ষাতে ওনার একটা উক্তি শুনতেছিলাম, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি একটা কথা বলছিলেন যে আমাদের ওলামাদের অনেক ওলামাদের একটা সমস্যা হচ্ছে যে ইখলাসের জায়গা হচ্ছে অন্তর, আর চিন্তার জায়গা হচ্ছে আকল ইখলাসের জায়গা না। আমাদের মনেও ইখলাস ভরা, আমাদের মাথায়ও আকলের জায়গায় ইখলাস ভরা। আমরা ইখলাসে দিনের, ভাই দিন কারো মুখাপেক্ষী না। এই যে আজকে আপনারা বলেন যে উমুকে দিনের পথে আসছে, এমন একটা ভাব যে দিন কেমন যেন তার জন্য ছটফট করতে, যে উমুকে দিনের পথে আসার কারণে আজকে দিন পূর্ণ হয়ে গেছে, উমর ফারুক যেন হয়ে গেছে। তো এই যে আপনাদের এই টেন্ডেন্সি যে উমুকে দিনের পথে আসছে, ভাই কেউ থাকলেও দিনের আসা যায় না, কেউ না চলে গেলেও দিন আসে না। দিন খুব স্ট্রং একটা জিনিস। আজকে যখন আমাকে বিভিন্ন লেভেলের ওলামা একরামরা আমাকে আজকে বললেন, অনেক বড় বড়, আমি নাম নিতে পারতেছি না, বললো যে আপনাদের এই কারণে নারীবাদীরা দিনকে নিয়ে কথা বলার সুযোগ পাবে, এই হবে। আরে ভাই ওলামাদের ভিতর থেকে এটা নারীবাদী যায় নাই। তারা আজকে আমি নাম নিচ্ছি না, যেই বড় একজন ব্যক্তি তার পক্ষ নিয়ে করতেছে,
সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার জানা সত্ত্বেও তাদের ভিতরে যে মহিলা যা বলবে সেটা সরকারের যে আইন তাদের সে আইন। আমাদের উচিত যে ভাই ভাই ইসলামটাকে প্র্যাকটিস করবো তো সবার আগে ফ্যামিলির মধ্যে, এই ফ্যামিলির থেকেই তো মানুষ ছড়ায়, এই মানুষের উপর আমরা দিনটাকে কায়েম করি। আজকে আমাদের কমসে কম 99% মুসলিম দেশে তো এতটুকু হওয়া উচিত যে ভাই যারা কোর্টের আইন মানবে মানক, কিন্তু যারা শরিয়া আইন মানে তাদের জন্য শরিয়ার আলাদা কোর্ট হওয়া উচিত। যে বিয়ের আগেই যে শরীয়তের আইনে তার ইচ্ছা থাকবে স্বাধীন, যে সে যদি শরীয়তের আইনে বিয়ে বসে তাহলে তার বিচ্ছেদ শরীয়তের আইনে হবে। আজকে আমি নিজে মানে ভুক্তভোগী হয়ে দেখলাম যে আমাদের দেশে আজকে পুরুষদের কি অবস্থা। আমি অত্যাচারিত হইলে আমার কোনো মামলা করা যাবে না, আমার ঘরে বারবার চুরি হইলে আমি কমপ্লেন করতে পারবো না স্ত্রীর বিরুদ্ধে, আমি ছেলেকে নিয়ে স্ত্রী পারমিশন বেরোতে পারবো না, কিন্তু স্ত্রী কারোর সাথে কথা বললে আমি ঠেকাইতে পারবো না, কথা বললে পুলিশ নিয়ে আসে। স্ত্রী বাসার থেকে যখন তখন বের হয়ে যাবে আমি ঠেকাইতে পারবো না, পুলিশ নিয়ে আসে। স্ত্রী বাচ্চাকে নিয়ে চলে যাবে আমি ঠেকাইতে পারবো না, পুলিশ নিয়ে আসে। এরপরে তালাক হওয়ার পরে কি স্ত্রীর কাছে বাচ্চা থাকবে, স্বামী খেটে তাকে টাকা দিবে, তার স্বাধীন মতো সে কাজ করবে। এই যে এত বড় একটা তাগুত চাপাই দেওয়া আছে। যখন মামুন সাহেব আমার বাসায় ছিলেন আমি বলছিলাম যে আপনারা যে আন্দোলন করতেছেন সেখানে এটা আপনি উল্লেখ করেন যে কিভাবে এগুলো এই মুসলমানদের দেশে এগুলো চলে। আর কেন আমি ওনাকে গতকালকে মেসেজ দিয়েছি যে আপনি সবকিছু জেনে শুনে আপনি কেন স্পষ্ট বলতেছেন না যে তার এই দুইমুখী আচরণ, সে যে একটা ধান্দাবাদ, সে যে একটা বোরকা রূপে একটা নারীবাদী, সে বসে আছে উলামাদেরকে নষ্ট করার জন্য, এটা আপনি প্রকাশ্যে কেন আপনি বলতেছেন না? কেন আপনি এটাকে জানার পরে ক্লিয়ার করছেন? আমি ওনাকে বলছি, সে বরঞ্চ মানে আমাতুল্লাহ বরঞ্চ সে তাকে করে যে আগে তাকে তালাক দেওয়া হোক, এরপরে সে দেখবে। সে তো দুমুখী আচরণ করতেছে। আমি তো তাকে নিজেই তালাক দেওয়ার জন্য বারবার বৈঠক করছি, তাকে তালাকের জন্য অধিকারও দিছি যে তুমি এইভাবে করে করো, কিন্তু সে কেসে লেখা রাখতেছে যে তাকে তালাক আমি দিতে চাচ্ছি যৌতুকের জন্য। এটা তো একটা দুই রকম একটা আচরণ। আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। আর যত ধরনের অভিযোগ সে বলছে এটার জন্য আমার প্রোটেক্ট করার জন্য আলাদা দরকার নেই, এটা শুনলেই বোঝা যাবে যে কতটুকু সত্য না মিথ্যা। একটা মানুষ যখন বলতে পারে যে বাপ সমকামী ছেলের ক্ষেত্রে এর থেকে আর বড় কি হইতে পারে। হ্যাঁ, এখন অনেকেই আমাকে যেটা প্রশ্ন করছেন যে ভাই এরকম ওয়াইফ পারলেন, এরকম সে ভাই মনের কথা কারোটা কেউ জানে না। ওয়াইফ এটা একটা রিজিক, যেরকম আমি আমার গাড়ি একটা রিজিক, আমার বাড়ি একটা রিজিক। এখন আমি একটা গাড়ি কিনলাম, গাড়িটা খারাপ, সেটা আমার কি করার, পরিবর্তন করতে হবে। একটা বাসায় থাকলাম, বাসাটা খারাপ। আমি কোনো একটা ভালো খাবার দেখলাম যে খুব সুন্দর সাজানো, খাওয়ার পরে পেট খারাপ হয়েছে, সেটা আমার কি, এটা তো এটা রিজিক। আমি এই জন্য শুরুতে দুইটা আয়াত পড়ছি, আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দুইটা নবীর স্ত্রী আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে দুইটা বড় বড় নবী এবং তার আন্ডারে স্ত্রী ছিল খিয়ানতকারী। নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, লূত আলাইহিস সালামের কাফের ছিল, কত বড় বড় নবীদের। অর্থাৎ এটা হতে পারে দুনিয়াতে, নবীর ছেলে কাফের হয়েছে, এটা হতে পারে, এটা কোনো এমন কোনো মানে কিছু না। কিন্তু আমার কাছে আজকে আশ্চর্য লাগে যে যেই সমস্ত বড় বড় ওলামা কেরামরা নারীবাদী আন্দোলনে লিপ্ত, তারা কিভাবে ভিতরে ভিতরে মানসিকভাবে নারীবাদ পোষণ করে তারা নিজেরা, এটা দুঃখজনক। কিন্তু অনেক কিছু আমি বলতে পারতেছি না যেহেতু সজাগ